আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গল্পগুচ্ছ। আজকে শুনবেন লেখক আলামিন হোসেন রাব্বির লেখা একটি অপূর্ণ ভালোবাসার গল্প। গল্পের নাম শেষ চিঠি। তো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ঢাকার ধুলোমাখা শহর, এক মেঘলা বিকেলে কোলাহলে ডুবে থাকা হাজারো মানুষের ভিড়ে অর্ক একাই হাঁটছিল, কানে একজোড়া হেডফোন গুঁজে দিয়ে। গানটা ছিল পুরনো, সে যে বসন্ত এসেছিল। তার মনে হচ্ছিল গানটা আজ যেন ঠিক তার জন্যই বাজছে। অর্কর জীবনটা ছিল নিঃশব্দ। বাবা মা আলাদা হয়ে গেছে অনেক আগেই। তার জীবন স্থগিত ছিল বই আর কবিতার ভেতরে। জীবনের রঙগুলো তার কাছে সবসময় একটু অন্যরকম ছিল, যতক্ষণ না সে দেখছিল তাকে। নীলা। কলেজের প্রথম দিন ক্লাসে ঢুকেই অর্কর চোখ পড়েছিল এক কোণে বসা মেয়েটার দিকে। ছিপছিপে গরম, চোখ জোড়া যেন শীতের কুয়াশায় ঢাকা জলের মতো। মেয়েটা চুপচাপ একটা নোটবুকের কোণে লিখে চলেছিল কিছু। হালকা নীল শাড়ি পরা, খোলা চুল আর ঠোঁটের কোণে এক অদ্ভুত বিষণ্ণতা। অর্ক চেয়েছিল কিছু একটা বলবে, হয়তো হাই বা তুমি কি লিখছো, কিন্তু সাহস হয়নি, শুধু তাকিয়েছিল নিঃশব্দে। দিন গড়ালো, নীলা সেই একই রকম রইল, চুপচাপ একা আর একটা অদ্ভুত রহস্য হয়। কিন্তু একদিন কলেজের লাইব্রেরিতে দুজনের পথ প্রথমবারের মতো একসাথে মিলল। নীলা বসেছিল শেষের কবিতা হাতে নিয়ে। অর্ক হেসে বলেছিল, এই বইটা পড়লে একটা ভয় হয়, ভালোবাসা বুঝি কখনোই শেষ হয় না, শুধু রূপ বদলায়। নীলা তাকিয়েছিল একবার তার দিকে, আর কেউ কেউ চিঠির মতো থেকে যায়, না পাঠানো চিঠি হয়ে। সেদিনই শুরু হয়েছিল অর্ক নীলার প্রথম কথোপকথন। ছোট ছোট বাক্য, কিন্তু তাতে ছিল গভীরতা। অর্ক বুঝেছিল এই মেয়েটা শুধু সুন্দর নয়, সে এক অন্য রকমের পৃথিবী। আর অর্ক নিঃশব্দে এই পৃথিবীর ভেতরে ডুবে যেতে শুরু করেছিল। সেই লাইব্রেরির দিনের পর থেকে অর্কের পৃথিবী যেন একটু বদলে গেল। নীলা এখন শুধু একজন সহপাঠী নয়, বরং তার প্রতিটি ভাবনায়, প্রতিটি লাইনের কবিতায় বাস করা কেউ। অর্ক কবিতা লিখত, কিন্তু তা ছিল একান্তই তার নিজের জন্য। নীরব ডায়েরির পাতায় অথবা পুরনো ছেঁড়া কাগজে, যা সে বুক পকেটে রেখে দিত সারাদিন। সেই কবিতাগুলো ছিল নীলার জন্য, কিন্তু সে কোনোদিন বলেনি। নীলা মাঝে মাঝে ক্লাস শেষে একা একা বসে থাকতো কলেজের ছাদের কোণে। অর্ক দূর থেকে দেখতো, কিছু বলতো না। একদিন খুব সাহস করে একটা কবিতা ছেঁড়া কাগজে লিখে চুপি চুপি রেখে দিয়েছিল সেই বেঞ্চের উপর যেখানে নীলা বসতো। সই ছিল না, কিছুই ছিল না, শুধু 4টি লাইন ছিল। তুই জানিস না, কিন্তু তোর নীরবতা আমার কণ্ঠে বাজে। তোর চুলে শুকানো বিষাদে আমি নিঃশ্বাস নেই। তুই সামনে থাকিস অথচ কত দূরে। তোর নাম না নিয়েও আমি তোকে ডাকি। নীলা সেদিন চুপ করে কবিতাটা তুলে নিয়েছিল, মুখে কিছু বলেনি, চোখে ছিল এক রহস্যময় হাসি। পরদিন হঠাৎ ক্লাস শেষে সে অর্ককে বলল, তুই লিখিস? অর্ক থমকে গিয়েছিল, হেসে বলেছিল, একটু আধটু আর কি, মাঝে মাঝে। নীলা আর কিছু বলেনি, শুধু বলেছিল, ভালো লিখিস। তারপরে চলে গিয়েছিল। সেদিন অর্কের বুকের ভিতর কি যেন এক কাঁপুনি উঠেছিল। সে বুঝেছিল হয়তো এই মেয়েটার চোখে এখন একটু হলেও তার ছায়া পড়েছে। কিন্তু সে জানতো না, ভালোবাসার শুরুটা যতটা সহজ, শেষটা ততটাই জটিল। সেদিন বিকেলে হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। ক্লাস শেষে সবাই যখন ছুটছিল ছাতা খুলে রিক্সা ধরার তাড়া নিয়ে, অর্ক শুধু তাকিয়েছিল ছাদের দিকে। তার ইচ্ছা ছিল আর একবার যদি নীলার দেখা মেলে। অর্ক ভাবেনি যে নীলা তখনও লাইব্রেরিতে ছিল। তার বই পড়ার সময়টা যেন কখনো শেষ হতো না। বৃষ্টির শব্দে ভিজে উঠেছিল চারদিক। আর হঠাৎ এক মুহূর্তে অর্ক দেখতে পেল নীলা একা ছাতাহীন কলেজের গেটের দিকে এগোচ্ছে। সে দৌড়ে গেল তার দিকে, নীলাকে বলল, এইদিকে আয়। নীলা থেমে গেল। অর্ক ওর হাত টেনে নিয়ে গেল কলেজের পুরনো করিডোরের ছাদ ঘেরা একটা কোণে। দুজনেই ভিজে গিয়েছিল খানিকটা, কিন্তু সে মুহূর্তে ঠান্ডা কিংবা কাপড় ভেজা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। নীলা একটু হেসে বলল, তুই সব সময় এমন হঠাৎ করে সামনে চলে আসিস কেন? অর্ক মাথা নিচু করে বলল, তুই সব সময় এমন হঠাৎ করে মেঘলা হয়ে যাস কেন? সেই কথার পর কিছুক্ষণ নীরবতা। বাইরে বজ্রপাত, ঝড়ের শব্দ, অথচ করিডোরের কোণায় যেন সময় থেমেছিল। অর্ক হাত বাড়িয়ে বলল, চল তোর বাড়ি অবধি দিয়ে আসি। নীলা একটু আনইজি ফিল করলো, তারপর বলল, আচ্ছা, কিন্তু হেঁটে যেতে হবে, কিন্তু কোনো রিক্সা পাওয়া যাবে না। অর্ক বলল, কোনো সমস্যা নেই, চল।
রাস্তা ধরে দুজন হাঁটতে লাগলো। অর্ক প্রথমবার নীলার কাঁধ ছুঁয়ে এগিয়ে যাচ্ছিল, শুধু স্বাভাবিকভাবে, যেন এই স্পর্শের অপেক্ষাতেই ছিল তারা। পথে কোনো কথাবার্তা হলো না, কিন্তু কিছু অনুভূতি শব্দ ছাড়াই প্রকাশ পায়। সেদিনটা ছিল তেমনি। বাড়ির কাছাকাছি গিয়ে নীলা হঠাৎ থেমে যায়, বলল, অর্ক। সে তাকালো। নীলা বলল, তুই কি কখনো কাউকে এমনভাবে ভালোবেসেছিস যাকে ছাড়া বাঁচা যায় না? অর্ক একটু থেমে বলল, হ্যাঁ, বেঁচে আছি এখনো। নীলা কিছু বলল না, কেবল তার চোখে ঝাপসা একটা দৃষ্টি ছিল। তারপর ধীরে ধীরে সে পেছন ফিরে বাড়ির দিকে হাঁটতে লাগলো। অর্ক দাঁড়িয়ে রইল বৃষ্টির ভেজা রাস্তায়। বুকের মধ্যে যেন এক অজানা ভয় চেপে বসেছে। এই সম্পর্ক বৃষ্টি থেকে জন্ম নিচ্ছে নাকি ঝড়ের আগামনী সুর? বৃষ্টির সেই দিনের পর নীলা বদলে গিয়েছিল একটু। মুখে হাসি থাকতো আগের মতো, কিন্তু চোখে যেন কোথাও একটা অন্যমনস্কতা। অর্ক ঠিক বুঝতে পারতো না এই বদলটা ভালোবাসার গভীরতা থেকে এসেছে নাকি কোনো লুকানো ভয়ের ছায়া। ক্লাসে একদিন হঠাৎ নীলা বলল, তুই যাবি আমার সাথে আজ একটা জায়গায়? অর্ক অবাক, কোথায়? একটা পুরনো বাড়ি আছে আমাদের পুরান ঢাকায়। আমার ছোটবেলার কিছু স্মৃতি জড়িয়ে আছে সেখানে। অনেকদিন যাই না, আজ হঠাৎ ইচ্ছা হলো। অর্ক কিছু না বলেই রাজি হয়ে গেল। দুজন রিকশায় উঠে বসেছিল। নীলা রিকশায় বসে রাস্তায় চোখ রাখছিল, আর অর্ক তার দিকে চুপচাপ তাকিয়েছিল। কত কথা জমে আছে তার মধ্যে, কিন্তু বলে উঠতে পারছে না। কেন যেন আজকের দিনে একটা অদ্ভুত ভয় কাজ করতেছিল তার ভিতর। বাড়িটা ছিল অদ্ভুত নির্জন। পুরনো লাল ইটের দেয়াল, ভাঙা দরজা, ধুলিময় উঠোন। নীলা সিঁড়ি বেয়ে উপরে উঠল, যেন ঘুরে ঘুরে কিছু খুঁজছে। জানিস, এই বাড়িটার একটা ঘরে আমি ছোটবেলায় অনেক সময় কাটাতাম। হঠাৎ মা খুব অসুস্থ হয়ে গিয়েছিল। আমি একাই থাকতাম এই ঘরে। জানালা দিয়ে আকাশ দেখতাম। আকাশটা সবসময় একরকমই ছিল না, কখনো রোদ, কখনো মেঘ, আর কখনো ভয়ঙ্কর কালো। অর্ক ধীরে ধীরে বলল, আর এখন এখন আকাশটা কেমন তোর? নীলা হেসে বলল, জানি না, মাঝে মাঝে মনে হয় খুব রঙিন, আবার কখনো মনে হয় সব রং মিলেমিশে একদম ধূসর হয়ে যাচ্ছে। হঠাৎ নীলা চুপ করে গেল। তারপর একবার গভীরভাবে অর্কর চোখে তাকিয়ে বলল, তুই কখনো কারো পুরোটা জানিস না। মানুষ নিজেই কখনো তার পুরোটা জানতে পারে না। নীলা বলল, তাই যদি হয়, কোনো একদিন আমি তোর হাত ছেড়ে যাই, ভাবিস না আমি তোকে ঠকিয়েছি। অর্কর গলা শুকিয়ে গেল। নীলা হালকা হেসে বলল, তুই একা বাঁচতে পারবি তো? অর্ক চোখ বন্ধ করে বলল, তুই চাইলে মরতেও পারি। বাড়ির ছাদের দিকে তাকিয়ে জমে উঠেছিল আকাশ। দূরে বজ্রপাতের আলো ঝলকাচ্ছিল। মনে হচ্ছিল এই সম্পর্কের মধ্যেও এক নিঃশব্দ ঝড় আসছে। সেদিন কলেজে হঠাৎই একটা আয়োজন হয়েছিল, সাংস্কৃতিক সন্ধ্যা। সবাই ব্যস্ত প্রস্তুতিতে, কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে। নীলা ছিল নাটক টিমে। অর্কের খুব একটা আগ্রহ নেই এসবে, কিন্তু শুধুমাত্র নীলাকে দেখতে সে থেকেছিল। প্রোগ্রামের মাঝপথে হঠাৎ করে নীলার পাশে এসে দাঁড়ালো এক যুবক, উচ্চতা মাঝারি, মুখে আত্মবিশ্বাসী হাসি ছিল, চোখে ঝকঝকে স্পষ্টতা। নাম তার রুদ্র। নীলা তাকে দেখে হঠাৎ থমকে গেল। তারপর বলল, রুদ্র, তুই এখানে? রুদ্র হেসে বলল, তুই যে এখানেই থাকিস জানতাম না। এখন ঢাকাতেই ট্রান্সফার হয়ে এসেছি। অর্ক দূর থেকে দেখেছিল। তার বুকের ভেতর যেন একটা স্রোত উঠে গেল হঠাৎ করেই। সেই হাসি, সেই কথাবার্তা, সব কিছুতেই যেন এক অদ্ভুত ঘনিষ্ঠতার ছাপ। পরে নীলা যখন অর্কের পাশে এসে দাঁড়ালো, তখন অর্ক জিজ্ঞেস করলো, ওকে? নীলা একটু থেমে বলল, রুদ্র আমার স্কুল জীবনের খুব কাছের বন্ধু, এক সময় খুব আপন ছিল। অর্ক হেসে বলার চেষ্টা করলো, আর এখন? নীলা কিছু বলল না, একটু থেমে বলল, এখনো খুব আপন। এই আপন শব্দটা অর্কর হৃদয়ে কোথাও গিয়ে খসখস করে লাগলো। সে বোঝে এই শব্দের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা সে ধরতে পারছে না, তবু অনুভব করছে স্পষ্টভাবে। পরের কয়েকদিন নীলার সময় যেন বদলে গেল। প্রতিদিন ফোনে কারো সঙ্গে কথা বলা, মাঝে মাঝে হঠাৎ কোথাও চলে যাওয়া, আর অর্কর মেসেজের কেবল ছোট্ট জবাব, ব্যস্ত আছি। অর্ক চুপচাপ দেখে যাচ্ছিল, কিন্তু একদিন কলেজের বাইরের কফি শপে হঠাৎ সে দেখে ফেলল নীলা আর রুদ্র বসে আছে মুখোমুখি। নীলা হেসে কিছু বলছে, রুদ্র তার হাত ছুঁয়ে আছে। অর্ক কিছু বলল না। সে ফিরে গেল নিজের ঘরে, নিজের ডায়েরির কাছে।
সেদিন সে লিখলো, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকেও যার চোখে অন্য কাউকে দেখলো তার ভিতরটা থেমে যায়, ঠিক যেমন আমার থেমে গেছে আজ। অর্কর দিনগুলো বদলে যাচ্ছিল ধীরে ধীরে। সে নিজেই থেমে গিয়েছিল, সময় এগোচ্ছিল, কিন্তু তার হৃদয় আটকে ছিল সেই বিকেলের কফি শপে যেখানে নীলা আর রুদ্র মুখোমুখি বসেছিল। সে বোঝে নীলা এখন আর তাকে আগের মতো চায় না, অথচ সে ছাড়তে পারছে না। সে চুপি চুপি চিঠি লিখতে শুরু করলো, প্রতি রাতে একটানা। প্রতিটি চিঠি শুরু করতো একইভাবে। প্রথমে লেখা থাকতো নীলা, আর প্রতিটি চিঠির শেষে লেখা থাকতো, আমি জানি তুই আর কখনো ফিরবি না, তবু আমি অপেক্ষায় আছি। সে চিঠিগুলো কোনোদিনও পাঠায়নি, একটা পুরনো কাঠের বাক্সে ভরে রাখতো। দিনের পর দিন সেই বাক্স ভারী হতে থাকলো। 17টা, 34টা, 61টা, একসময় 100টা পার হয়ে গেল। চিঠির মধ্যে লেখা থাকতো তার সব অভিমান, সব অভ্যন্তরীণ প্রশ্ন। তুই রুদ্রকে বেছে নিলি কেন? আমি কি তোকে কম ভালোবেসেছিলাম? তুই কি একটিবারও ভাবিসনি আমি একা হয়ে যাব? তুই কি ভুলে গেছিস একদিন তুই বলেছিলি তুই হারিয়ে গেলে আমিও হারাবো? চিঠির পৃষ্ঠা থেকে যেন কালি নয়, অর্কর প্রাণের রক্ত ঝরছিল। একদিন কলেজে নীলা হঠাৎ তার পাশে এসে বলল, অর্ক, আজকাল কিছু বলিস না কেন? অর্ক একটু হেসে বলল, তুই কি শুনবি? নীলা চুপ, তারপর বলল, তুই কি আমার উপর রাগ করে আছিস? অর্ক মাথা নেড়ে বলল, না, আমি তো তোকে কোনোদিন ধরতেই পারিনি, রাগ কিভাবে করব? নীলা তাকিয়েছিল তার চোখে। অর্কের চোখে শুধু ছিল অপ্রকাশিত কিছু, যা শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায়। সেদিন রাতে অর্ক শেষ চিঠিটা লিখল, নীলা, তুই তো জানিস না, কেউ কেউ ভালোবাসে নীরব থেকে, নিঃশ্বাস হয়ে, চোখের কোণে রক্ত জবা হয়ে। তুই যেদিন রুদ্রকে ভালোবাসতে শুরু করলি সেদিন আমি কথা বলা ছেড়ে দিয়েছি। তুই তো ভাবিসনি একা থাকার ভয়টা কি। এই চিঠিটা আমি আর বাক্সে রাখবো না, এটা আমি পোড়াবো, যেন আমার ভালোবাসাও একদিন ধুলো হয়ে যায়। ভালো থাকিস, ইতি, অর্ক। চিঠিটা সত্যিই সে পুড়িয়ে ফেলেছিল, কিন্তু ভেতরে থাকা ভালোবাসা পড়েনি। প্রতি সকালেই অর্ক একা বসে থাকতো ক্যাম্পাসের কোণে। সেখানে আগে নীলা তার সাথে বসে থাকতো, ক্লাসে বন্ধুদের সাথে। কোথাও সে শান্তি পেত না। কিছু একটা ছিল, এক অস্থিরতা, এক নীরব যন্ত্রণা, যা সে নিজের অজান্তে ভেতরে লুকিয়ে রাখতো। সবাই ভাবতো অর্ক ঠিক আছে, কিন্তু অর্ক জানতো সে কোথাও হারিয়ে গেছে। অর্ক জানতো নীলা আর তার মাঝে কোনো সম্পর্ক নেই, কিন্তু সে চাইতো না এটা বিশ্বাস করতে। এবং এখন নীলা ও রুদ্র একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে। একদিন ক্যাম্পাসের মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নীলা আর রুদ্র একসাথে পারফর্ম করেছিল। তাদের দৃষ্টি, হাসি, শরীরের ভাষা, সব কিছুতেই ছিল এক অদ্ভুত সখ্যতা। অর্ক এসব কিছু দেখছিল। তার মনে হলো যেন সে ক্রমশ একান্ত হয়ে যাচ্ছে। এমনকি যখন নীলা তার পাশে দাঁড়িয়ে থাকে তখনও সে একা। রুদ্রের আগমনে অর্কের মনে যে খাঁচাটা ছিল তা আরো সংকীর্ণ হয়ে আসছিল। মনে হতো নীলা তার থেকে দূরে সরে যাচ্ছে। এও হতে পারে যে রুদ্রই তার জীবনের সঠিক মানুষ, আর অর্ক কেবল নীলা ঠিক হয়ে ওঠার একটি পুরনো কল্পনা, যা অতীতের মতো নিঃশেষ হয়ে যাচ্ছে। একদিন সন্ধ্যায় কলেজের কাছের রেস্টুরেন্টে অর্ক দেখতে পেল নীলা আর রুদ্র একসাথে বসে আছে। তাদের মুখে এক মিষ্টি হাসি, এক অন্য ধরনের পরিচিতি। অর্কের বুকের ভেতর কিছু একটা যেন ছিঁড়ে গেল। সে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। তার মনে হচ্ছিল রুদ্রর থেকে নীলা যা চায় তা অর্ক কখনো দিতে পারবে না। বাড়ি ফিরে সে নিজের স্টাডি টেবিলে বসেছিল। জানালার দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল পুরনো সেই দিনগুলি, যখন নীলা তার কাছে ছিল। সেই দিনগুলো এখন কেমন যেন দুঃস্বপ্নের মতো মনে হতো। অর্ক লিখতে বসেছিল, কিন্তু সে আর কিছু লিখতে পারল না। শুধু কাগজের উপর হাত বুলিয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল তাহলে কি সবটা মিথ্যে ছিল? একদিন অর্ক মেসেজ পাঠানো নীলাকে। লিখলো, নীলা, তুই কি জানিস আমি আজও তোর কাছেই আছি? তুই কোথায় গেলি?
আমি তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তুই আসিসনি কেন? তুই কেন মিথ্যে বললি? তুই কি কখনো ভাবিসনি আমি এখনো ভালোবাসি তোকে? মেসেজটা পাঠানোর পর অর্ক তার ফোন রাখলো। নীলা কখনো ওই মেসেজের উত্তর দেয়নি। সে জানতো কিছু সম্পর্ক সময়ের সঙ্গে শেষ হয়ে যায়, আর কিছু সম্পর্ক বেঁচে থাকে। কিন্তু এখন সে যেন একা হয়ে গেল। অর্ক বুঝতে পারছিল না তার ভিতরের কমতি কোথায়। নীলা আর রুদ্র একে অপর এত সহজে গ্রহণ করে নিয়েছিল, আর অর্ক, সে তো সেই আকাশের মতো ছিল, যে কোনো এক সময় টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। সে যদি ভালোবাসে, সে কেন ব্যথা পায়? কেন সে নিজেকে অসহায় মনে করে? তখন রুদ্র তার পাশে দাঁড়ায়। দুদিন পর অর্ক নীলার থেকে একটা ফোন পেল। ফোনটা ধরতে নীলা বলল, অর্ক, একটা কথা বলতে চাইছিলাম। কি বল? অর্ক জানতো কিছু পরিবর্তন আসছে হয়তো। তুমি কি জানো, আমি আর রুদ্র খুব ভালো বন্ধু ছিলাম এক সময়। নীলা হালকা হাসি দিয়ে বলল, এখনো খুব ভালো বন্ধু? সে যখন ফিরে এসেছে, তখন আমার কিছু পুরনো স্মৃতি ফিরে এসেছে। আমি জানি এটা তোর জন্য সহজ নয়, কিন্তু আমাকে কিছু সময় দে। অর্ক এক মুহূর্ত চুপ থাকলো। তার মনে হচ্ছিল যেন সে একটা লড়াইয়ের মধ্যে ফেসে গেছে। তার ভিতরে কষ্ট ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। সে শুধু বলল, তুই আমার জন্য কিছুই বদলাবি না নীলা? নীলা খুব ভেবে চিনতে বলল, অর্ক, আমি তোমাকে কখনো একদম ছেড়ে যাব না, কিন্তু কিছু কিছু জিনিসের ব্যাপারে সময় নিতেই হয়। অর্ক তখন বুঝতে পারল তাকে আর কিছুই বলার নেই। নীলা নিজেই যে পথ বেছে নিয়েছে, সেটাই তার জন্য সবচেয়ে ভালো। পরের দিন ক্যাম্পাসে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। রুদ্র এবং নীলা একসাথে ক্যাম্পাসের মধ্যে হাঁটছিল। তারা এমনভাবে চলছিল যেন পৃথিবী তাদের জন্য সঙ্গীত বাজাচ্ছে। অর্ক তাদের দেখে নিজের মধ্যে এক শূন্যতা অনুভব করলো। সে জানতো এটাই শেষ মুহূর্ত। সেদিন রাতে অর্ক নিজের রুমে বসেছিল। তার মন যেন এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে গিয়েছিল। নীলা কি তাকে ভালোবাসতো? কিন্তু সে কখনো সেটা জানালো না। এখন কি সে আর কখনো ফিরবে? অর্ক আবার একটি চিঠি লিখলো, কিন্তু এই চিঠি পাঠানোর জন্য ছিল না। সে নিজের ক্ষোভ আর কষ্টের প্রতীক হিসেবে চিঠিটা একপাশে রেখে দিল। লেখা ছিল, নীলা, তুই কি জানিস, যখন আমি তোর সাথে ছিলাম তখন আমি কিছুই চাইতাম না। তোর ভালোবাসা, তোর হাসি, এসবই আমি সব কিছু খুঁজে পেয়েছিলাম। কিন্তু আজ তুই আমাকে ছেড়ে গেলি। আমি কি কখনো তোর ভালোবাসা ফিরে পাবো? অর্ক বুঝতে পারল এই চিঠির কোনো উত্তর কখনো আসবে না। সে জানতো ভালোবাসা কখনো কোনো একদিকে চলে গেলে তা আর ফিরে আসে না। ক্লাসে ঢুকেই অর্ক টের পেল সব কিছু বদলে গেছে। সে যেন একটা ছায়া হয়ে গেছে সবার মাঝে। আগে যেখানে নীলার পাশে বসতো, এখন সেখানে রুদ্র বসা। আগে যার চোখে অর্ক ছিল আত্মার ছোঁয়া একজন, এখন সেই চোখেই অর্ক কেবল এক অতীতের স্মৃতি। সে বুঝতে পারে নীলা এখন রুদ্রকে ভালোবাসে, তবে নীলা আর রুদ্র কখনো প্রকাশ্যে কিছু বলেনি, কখনো অর্ককে আঘাত করার মতো কিছু করেনি। কিন্তু কিছু অনুভব লুকিয়ে রাখা যায় না। অর্ক সব কিছু বুঝতে পেরেছিল। কিছু বন্ধুত্ব দূরে সরে গিয়েছিল। তারা বুঝতে পারছিল অর্কের মধ্যে কি যেন একটা ভাঙন তৈরি হয়েছে। কেউ আর তার মুখে হাসি দেখতে পায় না, চোখে আলো খুঁজে পায় না। একদিন অর্ক একা বসেছিল কলেজের ছাদে। সূর্য ডুবে যাচ্ছিল ধীরে ধীরে গাঢ় নীল আকাশে। একটা পাখি উড়ছিল একা, নীরবে। সেই দৃশ্যটা অর্কর হৃদয়ে কাঁপন ধরালো। তার মনে হলো সেও কি ওই পাখির মতো কোনো গন্তব্য ছাড়াই উড়ে চলেছে। তারপর সে বাসায় আসলো। রাত বাড়ছিল। সে কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার বুকের উপর ছিল সেই পুরনো চিঠির বাক্সটা। একটার পর একটা চিঠি সে পড়ছিল, নিজেরই লেখা। প্রতিটি চিঠি এক একটা কান্নার দলা হয়ে উঠেছিল চোখে। একটাই লেখা ছিল, নীলা, তুই কি জানিস, তোকে ভালোবেসে আমি নিজেকে ভুলে গিয়েছি। এখন নিজেকে ফিরে পেতে চাই, কিন্তু পারছি না। আমার চারপাশে কুয়াশা, আর আমি শূন্যতার মধ্যে হাঁটছি। হয়তো আমি একদিন হারিয়ে যাব, আর কেউ খুঁজেও পাবে না। সেই রাতে অর্ক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তার মনে হচ্ছিল পৃথিবীতে তার আর কোনো জায়গা নেই।
ভালোবাসা তাকে ভেঙে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তবু সে জানতো এই বেদনার শেষ আছে, তাকে বাঁচতে হবে। হয়তো একদিন সে নিজেকে খুঁজে পাবে, অথবা একেবারে হারিয়ে যাবে। কলেজ ছুটির ঠিক পরপরই অর্ক একটা সিদ্ধান্ত নিল। সে বাসায় ফিরবে না, সে গ্রামে যাবে তার দাদুর বাড়িতে। একটা শান্ত ছোট্ট জায়গা, যেখানে মোবাইল সিগন্যালও দুর্বল, ইন্টারনেট নেই, আর রাতের আকাশে তারা দেখা যায়। সে কাউকে কিছু না বলেই ট্রেনে উঠে পড়ল, সাথে একটা ব্যাগ আর সেই চিঠির বাক্সটা। যাত্রাটা ছিল নীরব, নির্জন। জানালার পাশ দিয়ে ছুটে চলা দৃশ্যগুলো যেন তার মনের মধ্যে চলতে থাকা শূন্যতার প্রতিচ্ছবি হয়ে উঠল। দাদুর বাসায় পৌঁছানোর পর অর্ক প্রথমবারের মতো একটু শান্তির নিঃশ্বাস নিল। বাতাসে এক ধরনের গ্রামীণ ঘ্রাণ ছিল, আর নিস্তব্ধতা, যেটা তার প্রয়োজন ছিল অনেকদিন ধরেই। দাদু তাকে দেখে অবাক হলেও কিছু বলেনি, শুধু মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, মন খারাপ করলে শহরের ভিড় থেকে দূরে চলে আসতে হয়। সেই ছোট্ট গ্রামে অর্ক নতুন কিছু মানুষ দেখল। তারা কেউ তাকে চিনত না, প্রশ্ন করতো না। সে হাঁটতো গ্রামের মেঠো পথে, ওই পড়তো ছাদে বসে, আর রাতে চিঠির বাক্স খুলে আবার নিজেকে লিখত। কিন্তু এই গ্রামেই একদিন সে দেখা পেল ঈশিতা নামের এক মেয়ের। ঈশিতা ছিল স্থানীয় একটা স্কুলের শিক্ষিকা। চোখে ছিল একটা গভীর বিষণ্ণতা, যেটা অর্ক চিনতে পারত। তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। শুরুটা হয়েছিল বই নিয়ে, তারপর গল্প, তারপর নিজেদের নিঃসঙ্গতা নিয়ে। ঈশিতা একদিন জিজ্ঞেস করেছিল, তোমার চোখে এই অভিমানটা কেন? অর্ক হেসে বলেছিল, কারণ চোখ আর হৃদয়ের মাঝখানে কিছু কথা আটকে আছে। ঈশিতা তার দিকে তাকিয়ে বলেছিল, ভালোবাসা যদি সত্যি হয়, সে একদিন ফিরে আসে, আর যদি না আসে, তবে সেটা তোমার ছিল না। সেই কথা অর্কের মনের মধ্যে গেঁথে গেল। সে বুঝতে পারছিল এই মেয়েটা তার যন্ত্রণার ওষুধ নয়, কিন্তু সে একটা আয়না, যেখানে অর্ক নিজেকে নতুন করে দেখতে পারে। ঈশিতার সঙ্গে প্রতিদিন দেখা হতে হতে অর্ক একটা অদ্ভুত প্রশান্তি পেতে শুরু করলো। তারা কখনো বই নিয়ে কথা বলতো, কখনো চুপ করে বসে থাকতো নদীর ধারে, কখনো হেঁটে বেড়াতো গাছপালার নিচে। অর্ক কখনো ঈশিতার হাতে হাত রাখেনি, চোখে চোখ রাখেনি, তবু তার পাশে থাকলেই যেন একটা শব্দহীন আরাম খুঁজে পেত। একদিন ঈশিতা হঠাৎ বলল, তুমি এখনো তাকে ভুলোনি, তাই না? অর্ক জানালার দিকে তাকিয়ে বলল, ভুলে যাওয়া বলে কিছু হয় না ঈশিতা, শুধু অভ্যাস হয়, বাঁচার অভ্যাস। ঈশিতা চুপ করে গেল। অর্ক বুঝল সে প্রথমবার নিজের কষ্টটা সত্যি বলতে পেরেছে। ওই সন্ধ্যায় ঈশিতা তাকে একটি আয়না উপহার দিল। আয়নার এক পাশটা ছিল ভাঙা। অর্ক অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা ভাঙা কেন? ঈশিতা বলল, কারণ আমাদের সবার ভেতরেই কিছু না কিছু ভাঙা থাকে। এটা মনে রাখার জন্য তুমি যত ভাঙো না কেন, তবু নিজেকে দেখতে শেখো। অর্ক সেই রাতে আয়নার সামনে বসেছিল অনেকক্ষণ। সে নিজেকে দেখছিল, ক্লান্ত, নিঃশেষ, কিন্তু জীবিত। হঠাৎ তার মনে হলো সে বহুদিন পর নিজের সঙ্গে কথা বলছে, নিজের হৃদয়ের কথা শুনছে। সেই রাতে সে আবার একটা চিঠি লিখল, কিন্তু এবার প্রথমবারের মতো সেটা নীলার জন্য ছিল না, সেটা ছিল তার নিজের জন্য। প্রিয় অর্ক, তুই অনেক ভালোবেসেছিলি, তাই এত কষ্ট পেয়েছিস। ভুল করিসনি তুই, তুই তো ভালোবেসেছিলি, তুই তো ভালোবাসতে জানিস। এবার নিজেকেও ভালোবাস, কারণ নীলা তো তোকে ছেড়ে গেছে, কিন্তু তুই এখনো তোর ছায়ার পাশে দাঁড়িয়ে আছিস। এবার নিজেকে জড়িয়ে ধর। চিঠি লেখার পর অর্ক আয়নার ভাঙা অংশে নিজের মুখটা দেখতে লাগলো। এবার সে কাঁদছিল না, তার চোখে ছিল একটা নীরব দৃঢ়তা। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাতাস হালকা ঠান্ডা, পাখিরা ফিরে যাচ্ছে আপন গৃহে। অর্ক বারান্দায় বসে আছে একা, এক হাতে ধরা পুরনো কলম, আর সামনে একটা সাদা কাগজ। আজ সে আর কিছু গোপন রাখবে না, আজ লিখবে শেষবারের মতো। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল, যেন শব্দগুলো তার হৃদয়ের ভেতর থেকে উঠে আসছে। কলম ছুটে চলল, নীলা, এই চিঠিটা তোমার জন্য শেষ চিঠি। আর কোনো প্রতীক্ষা নেই, আর কোনো প্রশ্নও নেই। তুমি ভালোবাসা দিয়েছিলে, অবিরাম, নিঃস্বার্থ, আর আমি পেয়েও বুঝিনি। হয়তো আমার ভালোবাসাও ঠিক ছিল, কিন্তু সময় ভুল ছিল। আমরা দুজনেই ভালোবাসতাম, কিন্তু একে অপরের পাশে থাকার মতো একমুখ ছিলাম না। রুদ্র যখন এলো,
আমি ভেঙে গিয়েছিলাম, কারণ তখনও বিশ্বাস করতাম তুমি শুধু আমার। কিন্তু এখন বুঝি ভালোবাসা ধরে রাখার কিছু নয়, ওটা উন্মুক্ত করতে হয়। তুমি রুদ্রকে ভালোবাসো, আমি যেটা বুঝেছি। মানতে কষ্ট হয়েছে, এখনো হয়, তবুও তুমি সুখী হও, এটাই চাই। আমি যাচ্ছি নীলা, কোথায় জানি না, তবে এটুকু নিয়ে যাচ্ছি, তোমার চোখের সেই শেষ হাসিটা, যেটা আমার জন্য ছিল। ভালো থেকো। আর যদি কখনো রাতে আকাশের দিকে তাকাও, যেন কেউ একা বসে থেকেছে সেই তারাটার নিচে, শুধু তোমার নাম ধরে। ইতি, অর্ক। চিঠিটা লেখা শেষ করেই অর্ক চুপচাপ বসে রইল। কোনো কান্না আসলো না, কারণ আজ আর দুঃখ ছিল না, শুধু একটা শূন্যতা ছিল, গভীর স্থির। চিঠিটা সে পোস্ট করলো পরদিন সকালে। ঠিকানার জায়গায় লিখলো নীলার শহর, নীলার নতুন জীবন। সে জানতো না চিঠি পৌঁছাবে কিনা, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ কিছু চিঠি লেখা হয় পাঠাবার জন্য নয়, লেখা হয় বিদায়ের জন্য। গ্রামটা অর্কর কাছে হঠাৎ করেই ছোট হয়ে গেল। ঈশিতাকে বিদায় জানাতে গিয়ে শুধু বলেছিল, ধন্যবাদ, আমাকে আয়না দেখতে শিখিয়েছো। ঈশিতা চুপ করেছিল। সে জানতো অর্ক চলে যাচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে ফেরার রাস্তা কেউ চিনে না। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে একটা ছোট্ট হাসি। কেননা কেউ যদি নিজেকে ফিরে পায়, তবে সে হারায় না, রয়ে যায় অন্য রূপে। অর্ক ট্রেনে চড়ে বসেছিল, জানালার পাশে বসেছিল নীরবে। পাশের আসনে কেউ ছিল না, শুধু সেই পুরনো চিঠির বাক্স আর বুক ভরা অতীত। অন্যদিকে নীলা ব্যস্ত ছিল তার নতুন জীবনের প্রস্তুতিতে। রুদ্রের সঙ্গে একটা নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন, নতুন ঠিকানা। তখনই ডাকপিয়ন এসে দিয়ে গেল অর্কের চিঠিটা। নীলা অবাক হয়ে চিঠিটা খুলল, পড়ে ফেললো ধীরে ধীরে। চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে বুঝতে পারল অর্ক চলে গেছে চিরতরে। সে বসে পড়ল মেঝেতে। কান্না আসছিল না, তবু বুকটা যেন চিৎকার করছিল ভিতরে ভিতরে। রুদ্র তখনও কিছু জানতো না। সে এসে বলল, নীলা, কি হয়েছে? নীলা কিছু বলল না, শুধু ফিসফিস করে বলল, সে চলে গেছে আমার অর্ক, সে আর নেই। রুদ্র স্তব্ধ হয়ে গেল। চিঠির বাজে একটা শুকনো বেলি ফুল ছিল, পুরনো বিবর্ণ, কিন্তু গন্ধটা এখনো অদ্ভুতভাবে জীবিত। নীলা সে রাতে প্রথমবার নিজেকে প্রশ্ন করলো, সে কি সত্যি অর্ককে ভুলে যেতে পেরেছিল? অন্যদিকে ট্রেন থেমেছে এক অজানা স্টেশনে। অর্ক নামছে না। জানালার বাইরে তার চোখ। হয়তো সে এখন আর কিছুই খোঁজে না, সে কেবল হেঁটে যাচ্ছে নিঃশব্দ এক গন্তব্যের দিকে। আর সে জায়গায় কেউ পৌঁছায় না, শুধু হারিয়ে যায় চিরতরে। নীলা কয়েকদিন কিছুই করতে পারেনি। অর্কের চিঠিটা সে প্রতিদিন পড়েছে, যেন প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে তার নিঃশব্দতা, তার হৃদয় স্পন্দন, তার নিঃশ্বাস। রুদ্র কিছু না বলেই দূরে সরে গেল। সে বুঝেছিল কারো অতীত যদি আজকের চেয়ে গভীর হয়, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব। নীলা একদিন একা গিয়ে দাঁড়ালো সেই লেকের ধারে, যেখানে অর্ক এক সময় বলেছিল, ভালোবাসা যদি সত্যি হয়, সেটা ফিরতে চায় না, মুক্তি চায়। তার মনে হলো পাশেই কেউ বসে আছে। চোখ বন্ধ করে সে অনুভব করলো, হয়তো অর্ক এখনো এখানে, হয়তো সে হয়ে গেছে বাতাস, অথবা সে রয়ে গেছে সেই চিঠির বাক্যে, যেটা কাঁদায় না, নিঃশেষ করে দেয়। অর্ক হেঁটে চলেছে একটা পাহাড়ি পথে। তার মুখে ক্লান্তি নেই, চোখে কোনো হাহাকার নেই। সে যেন নিজের শেষ ঠিকানার দিকে এগিয়ে যাচ্ছে, একটা নির্জন কুঠির, যেখানে জীবন থেমে যায় না, কেবল স্তব্ধ হয়ে যায়। সেই রাতে অর্ক লিখল তার জীবনের শেষ চিঠি। তবে এই চিঠি আর কারো উদ্দেশ্য নয়, এটা ছিল আকাশের দিকে অসীমের উদ্দেশ্যে। আমি বেঁচে ছিলাম কারণ ভালোবাসতাম, ভালোবাসা আমাকে শেষ করলেও আমি কৃতজ্ঞ। নীলা যদি কখনো আকাশের তারার দিকে তাকায়, তবে একটা তারা জ্বলবে শুধু তার জন্য, এবং সেটাই হবে আমার আত্মা। সেই রাতে বরফ পড়েছিল পাহাড়ে। একজন লোক সকালে এসে কুঠিরের দরজা খুলে দেখতে পেল অর্ক চুপচাপ বসে আছে জানালার পাশে, এক টুকরো চিঠি হাতে, ঠোঁটে এক রহস্যময় শান্তির হাসি। সে যেন ঘুমিয়ে পড়েছে চিরতরে। নীলা এখনো চিঠিটা পড়ে, মাঝে মাঝে আকাশের দিক তাকায়।
আর এক তারার আলো দেখে বলে ফেলে, আমার ভালোবাসা, আমি জানি তুমি আজও জ্বলছো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।